এই কি পিচ্ছি, তুমি শাড়ি খুলে ফেলছো কেন? তুমি কেন আমায় আদর করবে না? তো বলে কি শাড়ি গহনা সব খুলে ফেলতে হবে? সবাই তো বলেছিল তুমি আসলে আমায় আদর করবে, ভালোবাসবে অনেক। সবাই তোমাকে মিথ্যা বলেছে পিচ্ছি, এগুলো কিছু হবে না। তুমি শাড়িটা পরে নাও। না না, একটু পরতে এমনিই খুলতে হবে, তাহলে এখন কেন পরে থাকবো? আরে বাবা, তোমাকে যে বলতে বলতে কথা কে বুঝিয়েছে? আর কে বলেছে তোমাকে আমি এসব করব? আমি কতটা বাজে ছেলে বলো? তেমনটা নয়, কিন্তু কিন্তু কি পিচ্ছি? সবাই যে বলল বর বাসর ঘরে আসলে নাকি বউকে আদর করে, ভালোবাসে। উম, তুমি তো আমাকে অন্যভাবে আদর করবে, তাই তো করেছি। কেন, তুমি কি আমায় একটু আদর করবে না, একটুও ভালোবাসবে না আমায়? সেটা না হয় হবে, কিন্তু তোমাকে এসব কে বুঝিয়েছে? এসব বলতে বলতে কথা তোমার মাথায় কে ঢুকালো? একটু বলবে আমাকে? কে বলবে? আমি তো এই জন্যেই জানি। তাছাড়া বাসর ঘরে তো এগুলো হয়। তাহলে তুমি কেন আমায় আদর করবে না? নাকি আমায় দেখতে খারাপ বলো, যার জন্য তুমি আমার বিয়েটাই করতে চাইছিলে না? আমি কি এত বেশি বাজে মেয়ে, যার জন্য তুমি আমায় ভালোবাসতে পারবে না একটু? সদ্য বিবাহিত স্ত্রীর মুখ থেকে এরকম কথা শুনে ঈশান অবাক হয়ে ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে রইল। আবার পরক্ষণে মনে হলো যে মেয়েটাকে বিয়ে করেছে সেই মেয়েটা অতটা ম্যাচিওর নয় যে ওর মনের কথাগুলো বুঝতে পারবে, কিংবা সবটা স্বাভাবিক আর 10টা মেয়ের মতো বুঝতে পারবে। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে তুষির কাছে এগিয়ে গেল। তারপর ওর একটা হাত ধরে টানতে টানতে ওকে নিয়ে বিছানায় বসিয়ে দিল। তুষি শাড়িটা সম্পূর্ণ খুলে ফেলেছে। ওকে এই অবস্থাতে দেখতে অনেকটা কিউট লাগছে। পিছিটা একদম পুতুলের মতো গোলগাল, আর যখন কথা বলে তখন গালে টোঁত পড়ে, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, কাজল কালো চোখ, কোমর ছাড়িয়ে চুল, সব মিলিয়ে যেন কোনো রাজ্যের রাজকন্যা। যে কোনো ছেলের প্রথম দেখাতেই রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। ঈশানের বেলায় সেটা অন্যরকম। ছোটবেলা থেকেই ও তুষিকে শুধু চাচাতো বোন ভেবে এসেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সম্পর্কে ঈশান আর তুষি চাচাতো ভাই বোন। আর খুব বাজে একটা পরিস্থিতির মধ্য দিয়ে আজকে তুষিকে ঈশানের বিয়ে করতে হয়েছে। না হলে হয়তো এই মেয়েটার অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যেত। আর কীরকম একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়তো, যার জন্য ওর লাইফে শুধু কষ্টটাই থাকতো। সব কিছু বিবেচনা করে করে ঈশান 15 বছর বয়সে একটা পিচ্ছি মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়েছে। ঈশান তুষিকে বিছানায় বসিয়ে দিয়ে শাড়িটা ওর বুকের উপর দিয়ে গালের পাশে হাত রেখে বলতে লাগলো, তুমি এখনো অনেক পিচ্ছি, ওই জন্য সবকিছু বোঝো না। আর তোমাকে এসব বলতে বলতে কথা কে শিখিয়ে দিয়েছে বলো? একদম আমায় পিচ্চি বলবে না। আমি যদি বড় না হতাম তাহলে কি তোমার সাথে আমার বিয়ে হতো? আর সবাই কি আমাকে দেখে লাইন মারার চেষ্টা করতো, আমাকে প্রপোজ করতো বলো? আচ্ছা বাবা, বলবো না। আবার দেখি তুমি রাগও করতে পারো, কিন্তু এটুকু বলো যে তোমাকে এসব উল্টাপাল্টা কথা কে মাথায় ঢুকালো? আর কে এসব করতে বলেছে বলো? নানু বলে দিয়েছিল যে তুমি রুমে আসলেই যেন তোমায় আদর করতে দিই আর ভালোবাসতে দিই। আর বাসর রাতে তো এগুলো হয়। আমার বান্ধবীদের কাছ থেকে শুনেছি আমি। ওর বিয়ে হয়েছিল আর ওর বেবি হওয়ার সময় এসে গেছে। ও বলেছিল যে বাসর ঘরে উম, জোর করে হলেও আদর করবে তুমি। ওই জন্যই তো আমি তোমায় যেন বাধা না দিই, তাতে তুমি কষ্ট পাবে, তাই আমি তোমায় হেল্প করার জন্যই তো করেছিলাম এমনটা। কিন্তু তুমি এরকম রেগে যাচ্ছ কেন? তুমি কি আমায় ভালোবাসো না, নাকি আমায় বিয়ে করতে চাইছে না বলে এখনো আমায় রেগে আছো আমার উপর, বলো তো? না পাগলি, আমি রেগে নেই। আর কে বলেছে আমি তোমাকে বিয়ে করতে চাইছিলাম না? আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই না? তুমি যা বলো আমি তো সেটাই শুনি, বলো। তাহলে তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে ভালোবাসি না? আর বিয়েটা তো একটা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে হলো, তাই না? না হলে তোমার তো এখনো বিয়ের বয়স হয়নি, ওই জন্যই তো আমি বিয়েটা করতে চাচ্ছিলাম না। হ্যাঁ, তুমি বলেছো আমার বয়স, বিয়ের বয়স হয়নি, তাহলে আব্বু আমায় বিয়ে দিতে চাইলো কেন? আর বিয়ের বয়স যদি নাই হবে তাহলে তুমি আমায় বিয়ে করে উম, নিতে বললে বললে কেন? আচ্ছা, তুমি কি আমায় সত্যিই ভালোবাসো না? এজন্যই বিয়েটা করতে চাইছিলে না? আমি কি দেখতে সুন্দর না বলো? আরে বাবা না, তেমনটা কেন হবে? কিন্তু তুমি তো আগে আমার চাচাতো বোন ছিলে, আর তুমি দেখতে অসম্ভব রকমের সুন্দরী। যে কোনো ছেলেই প্রথমবার দেখাতে তোমার প্রেমে পড়ে যাবে, তোমাকে ভালোবাসতে চাইবে, তোমাকে বিয়ে করতে চাইবে। তুমি সব উল্টো পাল্টা এসব ভাবছো কেন বলো? অন্য কারো প্রেমে পড়তে হবে না। এখন তো তুমি আমার বর, তুমি আমাকে ভালোবাসতে পারবে না, তুমি আমার প্রেমে পড়বে, আমাকে আদর দেবে, তাহলেই তো হবে। বলো, পারবে না? নাকি তুমি আমায় পছন্দ করো না, আমি যেন কষ্ট না পাই এই জন্যই তুমি এইসব কথা বলছো, তাই না? না পেয়েছি বউ,
তোমাকে এগুলো বলছি না। না, দেখো, তোমাকে ভালোবাসি বলে আমি পিচ্ছি বউ বলে রাখছি, তাই না বলো? তুমি মন খারাপ করো না প্লিজ। তুমি তো জানো কি একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের বিয়েটা হলো। নাহলে কি তোমাকে আমি বিয়ে করতাম বলো? ঈশানের মুখ থেকে এমন ধারা কথা শুনিয়ে তুষির বাচ্চাদের মতো করে মুখ বাঁকিয়ে বলতে আরম্ভ করলো। হ্যাঁ, আমি তো দেখতে পচা বাজে মেয়ে। এই জন্যই তো তুমি আমায় ভালোবাসবে না। এই জন্যই তো তুমি আমায় বিয়ে করতে চাইছিলে না। তুমি অন্য কোনো মেয়েকে ভালোবাসো। ওই জন্যেই আমাকে তোমার কাছে ভালো লাগে না, তাই তো? আরে বাবা না, তেমনটা কেন হবে? আর তেমনটা হলে তো তুমি জানতে, তাই না বলো? তাছাড়া আমি তো তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, ওই জন্য বিয়েটা করেছে। আম্মু কয়েকবার বলতেই বিয়েটা করেছে, নাহলে কি করতাম বলো? ভালোবাসা না থাকলে এসব মানুষ করে, সেটাকে বুঝতে পারো না? আমি জানি তুমি আমায় বোন হিসেবে ভালোবাসতে, কিন্তু বউ হিসেবে ভালোবাসো না। সেটা আমি খুব ভালো করেই জানি। আর তুমি বিয়েটাই করতে চাইছিলে না, কেন জানি না। তবে আমার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যেত, তখন ওখানে কি আমি ভালো থাকতাম বলো? এখানে বড় আম্মুর কাছে তো আমি কত হ্যাপি আছি বলো। বড় আম্মু আমাকে মেয়ের মতো ভালোবাসে। আম্মু চলে যাওয়ার পর থেকে সব সময় আমাকে কেয়ার করেছে, খেয়াল রেখেছে। আমাকে খাইয়ে দেয়া থেকে শুরু করে আমায় গোসল করিয়ে দেওয়া পর্যন্ত সবটাই বড় আম্মু করেছে। তাহলে তুমি বুঝতে পারছো না বড় আম্মু আমায় কতটা ভালোবাসে? তাহলে কি করে আমার বিয়েটা অন্য কোথাও হয়ে যেতে দেবে বলো? ওই জন্যই তো তোমার বউ করে নিয়েছে। আর তুমি আমায় একটুও ভালোবাসো না। দূর পাগলি, কে বলেছে বাসি না? আগে হয়তো বোন হিসেবে দেখতাম, কিন্তু এখন একটু সময় দাও। দেখো, তোমাকে বউ হিসেবে ভালোবাসবো, অনেক বেশি ভালোবাসবো, যেটা তুমি কল্পনা করতে পারবে না। তার জন্য একটু সময় লাগবে। আর তোমার বয়সটা এখন অনেক কম, ওই জন্য এগুলোর দরকার নেই। যখন বয়স হবে তখন ঠিকই তোমাকে ভালোবেসে নিজের সাথে মিশিয়ে নেব, কেমন? এখন আর এসব বলবে না। না, একদম না। তুমি আমাকে আজকেই ভালোবাসবে, আজকেই আদর করবে। তুমি যদি আমায় সত্যি ভালোবেসে থাকো তাহলে এটা করবে, না হলে কিন্তু আমি কষ্ট পাবো। আর বাসরাতে যেখানে বউকে বড়রা আদর করে, সেখানে তুমি আমায় কেন পারবে না আদর করতে? আমি কি দেখতে বাজে যার জন্য তুমি আমায় ভালোবাসো না? আরে বাবা, কি মুশকিল? আমি একটা বার সে কথা বলেছি? তুমি শুধু শুধু নিজে নিজে সব উল্টাপাল্টা ভেবে যাচ্ছ। তোমাকে কে বলেছে এসব কথা বলো? কে বলেছে যে আমি তোমাকে ভালোবাসি না আর তোমাকে শুধু বিপাকে পরে বিয়েটা করেছে? সেটাই যদি হতো তাহলে আম্মুর হাত থেকে আমাকে বাঁচানোর ছলে বিয়েটা করতে না। আমার অন্য কোথাও বিয়ে হয়ে যেত। শুধু বড় আম্মু তোমায় রিকোয়েস্ট করেছিল বলে আমাকে আম্মুর কাছে রেখে দেওয়ার জন্যে তোমার সাথে আমার বিয়েটা দিয়েছে। আর তুমি আমাকে এভাবে ইগনোর করছো? কি মুশকিল? তোমাকে একটা বারে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? প্রচণ্ড পরিমাণে ভালোবেসে পেয়েছি। আচ্ছা, এই দেখো তোমাকে কতটা ভালোবাসে। ঈশান তুষিকে আলতো করে জড়িয়ে ধরতেই পিচ্ছিটা ওর বুকে গুটিসুটি মেরে পড়ে রইল। এর আগেও ঈশান তুষিকে অনেকবার জড়িয়ে ধরেছে, কিন্তু সেটা ভাই হিসেবে। তুষি অনেকটা আবেগপ্রবণ একটা মেয়ে, যার জন্য যখন তখন যে কোনো জিনিস পেলেই ঈশানকে জড়িয়ে ধরত। আর আজকের এই জড়িয়ে ধরাটা অন্যরকম। তুষিকে বুকের সাথে চেপে ধরে ওর মধ্যে অজানায় একটা শিহরণ বয়ে গেল। তারপরও ঈশান নিজেকে সংযত রাখল। এটাই ভাবলো তুষির বয়সটা এখন অনেক কম, তাই ওর সাথে এমন কিছু করবে না। তাতে পড়ালেখাটা শেষ হয়ে যাবে। এখনই ওদের মাঝে তেমন কোনো সম্পর্ক গড়ে উঠবে না, যার জন্য তুষির ক্যারিয়ারটা নষ্ট হয়ে যায়। কারণ তুষির পড়ালেখায় অনেক ভালো, আর ঈশানের চাচি আম্মু অর্থাৎ তুষির আম্মু খুব করে চাইতো ওনার মেয়ে ডক্টর হবে। আর সেজন্যই ঈশান ইচ্ছে তুষি ওর আম্মুর স্বপ্নটা পূরণ করুক। তাই ঈশান তেমনটাই ভেবে নিয়েছে। সবটা ভেবে ঈশান তুষিকে বুকে থাকতেই একটা সময় ওকে ছেড়ে দিল। তারপর বলতে আরম্ভ করলো। নাও, এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। না তো, আমি এখন ঘুমোবো না। তুমি এখন আমায় আদর করবে। কি মুশকিল? তোমাকে সব কে বলেছে? সত্যি করে বলো তো। আর এসব উল্টাপাল্টা কথা তোমার মাথায় ঢুকিয়ে দিয়ে পুরো মাথাটা বিগড়ে দিয়েছে। তোমাকে বলছি না এখন এগুলোর কিছু হবে না। আর আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? আমি তোমাকে ভালোবাসি, সেটা বলছি না। প্রচণ্ড পরিমাণে ভালোবাসবো, কিন্তু এখন না, কেমন? না, আমার এক্ষুনি চাই, প্লিজ প্লিজ। আমার না তোমার আদর খেতে ইচ্ছে করছে। আমার বান্ধবীরা বলেছে আহ, আর স্বামীর আদর ভালোবাসাটা নিজের করে পেতে হলে তার সাথে সায় দিতে হয়। আমি তো তোমাকে বাসর ঘরে আসার সাথে সাথে বলেছিলাম, তাই না বলো? তুমি কি রেগে আছো আমার উপর? উফ, তোমাকে বোঝাতে গিয়ে আমি পাগল হয়ে যাব। তোমাকে কতবার বলছে তোমার এখনো বয়স হয়নি, আর তুমি সেটাই বারবার বলছো। এখন আদর করতে গেলে তোমার অনেক লাগবে।
যেটা তোমার পক্ষে সম্ভব না। তাই এগুলো দরকার নেই। যখন তুমি ম্যাচিওর হবে সবটা বুঝতে পারবে, তখন এগুলো হবে, কেমন? আর তখন অনেকগুলো বেবির আম্মু করে দিব তোমাকে, কেমন? না, তুমি এক্ষুনি আদর করবে আমাকে, পরে বেবির আম্মু করো, তাতে সমস্যা নেই, কিন্তু আমার এখন আদর চাই। তুমি আমাকে আদর করবে কিনা বলো, নইলে কিন্তু কান্না করবো আমি। তুষির এরকম পাগলামিতে ঈশানের প্রচণ্ড পরিমাণে মেজাজ খারাপ হচ্ছিল। তারপরেও চুপচাপ করে থেকে আবার বলতে আরম্ভ করলো। তুমি যদি এখন পাগলামি করো তাহলে কিন্তু তোমাকে বাসায় রেখে আসবো। ঈশান কথাটা বলেই তুষি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে ওকে জাপড়ে জড়িয়ে ধরল। সাথে সাথে ঈশান চুপচাপ করে রইল আর বলতে আরম্ভ করলো। কি হলো, এখন ভয় পাচ্ছ কেন? এই না, তুমি আমাকে বাসায় রেখে এসো না প্লিজ। আম্মু আমায় মেরেই ফেলবে। আমি যদি বাসায় যাই আম্মু আমাকে অনেক কষ্ট দিবে। এমনিতেই তোমার সাথে বিয়েটাই হতে দিচ্ছিল না। আব্বু বারবার বারণ করছিল, অনেক ঝামেলা করেছে। তুমি জানো কালকে রাতে আম্মু আব্বুর সাথে কথা কাটাকাটি হয়েছে অনেক। আর এখন যদি তুমি আমায় বাসায় রেখে আসো, আম্মু মেরেই ফেলবে আমায়। প্লিজ তুমি আমায় বাসায় পাঠিয়ে দিও না। আমি কথা দিচ্ছি আমি আর কখনো বলবো না। দরকার পড়লে বড় আম্মুর কাছে থাকবো, তারপরে তোমায় আমি বলবো না আর। প্লিজ তুমি আমায় এইসব বলে আর ভয় দেখিও না প্লিজ। তুষি কথাটা বলেই ফুপিয়ে কান্না করে দিল। তখন ঈশান ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরতেই তুষি কেমন কুকিয়ে উঠল। মা গো। এই বেচ্ছে, কি হলো তোমার? এভাবে কোকি উঠলে কেন? কি হচ্ছে বলো? না কিছু না, তুমি আমায় জড়িয়ে ধরে রাখো, আমার ভয় লাগছে। প্লিজ আমাকে আম্মুর বাসায় রেখে এসো না। ঈশানের আর বসতে বাকি রইল না। তুষির আম্মু ওর ওপর প্রচণ্ড পরিমাণে টর্চার করত। তার উপর বাসায় রেখে আসবে শুনেই ভয় পেয়ে ঈশানকে জড়িয়ে ধরে রেখেছে। তুষির কুকিয়ে ওঠাতেই ঈশান বুঝে গেছে পিছিটার কিছু একটা হয়েছে, যার জন্য এরকম ব্যথায় কুকিয়ে উঠল। তাই ওকে ছাড়িয়ে নিয়ে ওর মুখের দিকে তাকিয়ে বলতে লাগলো। পাগলি বলো, কি হয়েছে বলো আমাকে। তুমি এরকম করে উঠলে কেন বলো? কোথায় কি হচ্ছে আমাকে একটু বলো। যদি না বলো তাহলে কিন্তু আমি রেগে যাব। প্লিজ আমাকে একটু বলো। তুমি জানো কালকেও না আম্মু আমাকে প্রচন্ড মেরেছে জানো। কি বলো? তোমাকে মেরেছে মানে? কিছু না মেরেছে। আর তোমাকে মারবেই বা কেন? তুমি কি এমন অন্যায় করেছো যার জন্য তোমাকে মেরেছে? আম্মু মারা যাওয়ার পর থেকে আমার এই আম্মুটা না আমায় প্রচন্ড পরিমাণে কষ্ট দিত। কয়েকদিন আমার সাথে ভালোভাবে কথা বললেও পরে আমাকে দিয়ে সব কাজ করাতো শুরু করলো। আমি করতে না চাইলে আমায় বকা দিত, আমার গায়ে হাত তুলতো। আমি কোনো কাজে ভুল করে মারতো, পর্যন্ত মারতে মারতে অজ্ঞান করে ফেলতো আমায়। আর আব্বুকে বলতো সে সেদিন আমার খাওয়াটাই বন্ধ করে দিত যেদিন আব্বুকে বলতাম। তুমি জানো আমাকে এই বিয়েটা পর্যন্ত করতে দিচ্ছিল না। আম্মু আব্বুকে বারবার বারণ করছিল আমার বিয়ে দিতে, তাতে হয়তো আম্মু আমাকে দিয়ে কাজ করাতে পারবে ওই জন্য। আর কালকে রাতে আব্বুর সাথে কথা কাটাকাটি করেছে, তারপর অনেক মেরেছে আমায় জানো। আমার ভয় লাগে, প্লিজ তুমি আমায় ও বাসায় রেখে এসো না, তাহলে আম্মু মেরেই ফেলবে আমায়। দরকার পড়লে তোমার বাসার কাজে মেয়ে হয়ে থাকবো আমি, তারপরেও তুমি আমায় বাসায় রেখে এসো না, নইলে আম্মু আমায় শেষ করে ফেলবে। তুষির অসহায় কণ্ঠ শুনে ঈশানের প্রচণ্ড পরিমাণে খারাপ লাগলো। ঈশান তুষিকে ছাড়িয়ে দিয়ে তারপর ওকে ঘুরিয়ে দিয়ে যখনই ব্লাউজের হুকগুলো খুলতে যাবে সাথে সাথে তুষি ওর থেকে দূরে সরে যেতে লাগলো। কি হলো, দূরে সরে যাচ্ছ কেন? তুমি না ধরছ তাহলে দূরে সরে যাচ্ছ কেন? তাছাড়া তখন তো ইচ্ছে করে সব কিছু খুলে ফেলেছ, তাহলে এখন এইভাবে দূরে যাচ্ছ কেন? না মানে আসলে আমার অনেক ব্যথা শরীরে, আর তার উপর কালকেও আমাকে মেরেছে, হয়তো দাগ হয়ে আছে। হাত দিও না প্লিজ, লাগবে আমার অনেক। আমাকে দেখাও কোথায় কি হয়েছে, আমি সবটা ঠিক করে দেব। দেখো আর ব্যথা লাগবে না, প্লিজ আমাকে একটু দেখাও পাগলি। ভয় নেই, আমি উল্টাপাল্টা কিছু করবো না। আমি তোমার আম্মুর মতো তোমাকে কষ্ট দিব না। দেখো আমার বুকের সাথে জড়িয়ে ধরে রাখবো, অনেক ভালোবাসবো তোমাকে। তুমি যতটা চাও তার থেকে বেশি। ঈশানের এরকম কথায় তুষি চুপ করে রইল। এবার ঈশান জোর করে তুষিকে কাছে টেনে এনে তারপর ব্লাউজের হুকগুলো খুলে দিল। আর যেটা দেখলো সেটা দেখার পর ঈশানের চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে আরম্ভ করলো। তুষি সারা পিঠে অসংখ্য মারের দাগ, পিঠের যে জায়গাগুলোতে আঘাত করা হয়েছে একদম কালশিটে দাগ পড়ে গেছে, যার জন্য প্রচণ্ড পরিমাণে খারাপ লাগলো। ঈশান তুষিকে রেখে চলে যেতে গেলে তখনও বলল। এ কোথায় যাচ্ছ তুমি? প্লিজ আমায় রেখে যেও না, তুমি জানো না আমার একলা ভয় লাগে থাকতে। একটু বসো পাগলি,
আমি তোমার জন্য মলম নিয়ে আসি, কেমন? ঈশান একটু পর একটা মলম নিয়ে ফিরে আসলো, তারপর ওকে শুয়ে পড়তে বললে তুষি শুয়ে পড়ল। ঈশান পিছিটার সারা পিঠে আর শরীরের যেসব জায়গায় দাগ পড়ে গিয়েছিল সব জায়গায় মলম লাগাতে শুরু করলো। তুষির প্রচণ্ড পরিমাণে লজ্জা পাচ্ছিল, ঈশান ওর গায়ে হাত দিয়েছিল। ঈশান জোর করে সব জায়গায় মলম লাগিয়ে দিল আর বলতে লাগলো, তুমি না একটু আগে আমাকে আদর করতে দিতে চাইছিলে, তাহলে লজ্জা পাচ্ছ কেন? আমার মধ্যে ওরকম কোনো চিন্তা ভাবনা নেই পাগলি, তাহলে জোর করে সবটা করতে পারতাম। এখন শুধু আমার তোমাকে ভালোবাসতে সময় লাগবে। আগে যেভাবে ভালোবাসতাম এখন তো সেভাবেই ভালোবাসলে হবে না, বলো? ওই জন্যই সময় লাগবে। কিন্তু আমার এটুকু ভাবতে খারাপ লাগছে, তোমার মতো একটা পিচ্ছি মেয়েকে, একটা নিষ্পাপ মেয়েকে তোমার আম্মু কী করে মারতে পারলো? মানুষ এতটা খারাপ হতে পারে কি করে? ঈশানের চোখে তুষি ক্রোধের আগুন দেখতে পেল। তারপর ঈশান কথাগুলো বলে চোখের পানি ফেলতেই তুষি উঠে বসে ওর চোখের পানিগুলো মুছে দিয়ে বলতে লাগলো, তুমি কান্না করো না প্লিজ, দেখো না আমি তোমায় আর ডিস্টার্ব করবো না। তুমি যেটা বলবে আমি সেটাই শুনবো, আর তোমাকে আদর করতেও বলবো না। তারপরে তুমি কান্না করো না প্লিজ। তুমি জানো না তোমাদের কান্নাটা আমি দেখতে পারি না, আর তুমি তো এখনো আমার বর। তুমি যদি কান্না করো আমার খারাপ লাগবে না বলো? তুষি কথাটা বলতেই ঈশান ওকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরলো আর কিছুক্ষণ নীরবে চোখের জল ফেললো আর ভাবতে লাগলো। কারণ 6টা মাস আগেই তুষির আম্মু মারা গিয়েছিল ক্যান্সারে। তুষির আম্মু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। ঈশানকে তুষির আম্মু নিজের ছেলের মেয়ের মতোই ভালোবাসতো, যার জন্য ঈশান তুষিকে নিজের আপন বোনের মতোই দেখত। তারপর যখন তুষির আম্মু মারা যায় তখন তুষি প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ে। তুষি পুরো কান্না করে করে পাগল হয়ে গিয়েছিল। পুরো 7 দিন তো ঠিকমতো খাওয়া দাওয়া করেনি। তখন তুষিকে কি করে সামলাবে বুঝতে পারছিল না, তাই ঈশানের আম্মু আব্বুকে বাসায় নিয়ে আসে। তুষিকে ওরা স্বাভাবিক করার চেষ্টা করলেও হচ্ছিল না, উল্টো যেন ডিপ্রেশনে চলে যাচ্ছিল। তখন ঈশান হোস্টেল থেকে বাসায় চলে আসে। তারপর অনেক চেষ্টা করে, তুষিকে সব সময় দিত, সব সময় ওকে নিয়ে এদিক ওদিক বেড়াতে যেত। তারপর একটা মাসের মধ্যে তুষি পুরো আগের অবস্থাতে ফিরে আসে। কিন্তু ওই যে কপালের দোষ, তখন মানুষের এদিক ওদিকে কানাঘোষা শুরু হয়ে যায়। একটা যুবক ছেলে আর যুবতী মেয়ে একই বাড়িতে কী করে থাকে? তার ওপর ওদের মাঝে না আছে কোনো সম্পর্ক, বোন হিসেবেও তো থাকতে পারে, কিন্তু সমাজের মানুষ সেটা মেনে নিয়েছিল না। এদিকে ওদিকে কানাঘোষা শুরু হয়ে গেল যে ঈশান আর তুষির মাঝে হয়তো উল্টোপাল্টা কিছু চলছে, যেটা ওদের ফ্যামিলি জানে কিন্তু বলতে দিচ্ছে না। এই বিষয়টা ঈশানের আব্বু জানার পর অনেক খারাপ লেগেছিল যে পিচ্ছি একটা মেয়েকে নিয়ে মানুষ কথা বলতে চাইল না, যার জন্য ওর আম্মুকে বিষয়টা বললে তখন আম্মু বলেছিল, দেখো, সমাজের মানুষের কাজই হচ্ছে এসব উল্টাপাল্টা কথা বলে মানুষকে বিব্রত করা। এর জন্য মন খারাপ করে থাকতে হবে বলো? আর মেয়েটা পিচ্ছি, ওর এখনো বোঝার বয়স হয়নি, সবে মাত্র মাকে হারিয়েছে, এখন আমাকে পেয়ে কিছুটা হলেও স্বাভাবিক হতে পেরেছে। তাই আমি চাই ও যতদিন বিয়ের উপযুক্ত না হোক ওকে আমার কাছে রেখে দিতে। ওর পড়ালেখাটা ততদিনে শেষ হতো, তারপর একটা বিয়ে দিয়ে দিলে স্বামীর বাসায় গিয়ে ও সব ভুলে থাকতে পারতো, তাতে হয়তো আর কষ্টটা অন্তত পেত না। আর তুমি তো জানো আমি ওকে কতটা ভালোবাসি, মেয়ের মতোই ভাবি, যার জন্য ঈশান আর তুষির মাঝে কোনো তফাৎ দেখতে পাই না। সেটা তুমি দেখতে পাও না, ঠিক আছে, কিন্তু সমাজের মানুষ তো সেটাই দেখে, আর ওই জন্যই উল্টাপাল্টা কথা বলতে শুরু করেছে। এরপর যে আর কত দূর গিয়ে বিষয়টা করাবে সেটা আর আমার জানতে বাকি নেই। এই ঘটনার পুরো 15টা দিন পর তুষির আব্বুও বিষয়টা জেনে গেল আর বুঝতে পারল যে এদিকে ওদিকে কানাঘোষা চলছে, যে তুষি আর ঈশানকে নিয়ে উল্টোপাল্টা মানুষ বাজে ধরনের মন্তব্য করে যাচ্ছে, যার জন্য তুষির আব্বু ঈশানের বাসায় চলে আসে। আর তারপর তুষিকে নিজের বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে তখন ঈশানের আম্মু বলেছিল, দেখেন ভাই সাহেব, যেটা হবার সেটা হবে, আর মানুষের কাজই হচ্ছে এসব বলা। যদি আপনি তুষিকে নিয়ে যেতে চান তো আপনার মেয়েকে আমরা আটকাতে পারবো না, কিন্তু আপনার মা মরা মেয়েটাকে নিয়ে গেলে ও শুধু কষ্টই পাবে। তাই কিছুদিন এখানে থাক। কিন্তু ভাবি, আপনি বুঝতে পারছেন না, মানুষ উল্টাপাল্টা আজে বাজে কথা বলছে। এগুলো তুষি বুঝতে পারতো তাহলে নিজেই চলে যেত, কিন্তু এখন ওর বোঝার বয়সটা হয়নি, তাই ওকে ওখান থেকে নিয়ে যাই। তাতে হয়তো আমার মেয়েটাকে এসব বাজে পরিস্থিতির মুখে পড়তে হবে না। যখন সমাজের মানুষগুলোকে ইঙ্গিত করে ওর সামনে কথাগুলো বলবে তখন তো ঠিক ওই বিষয়টা বুঝতে পারবে। আপনি ওকে নিয়ে যেতে চাইলে নিয়ে যেতে পারেন, আমরা তো আটকাতে পারবো না। আপনার মেয়ে আপনি নিয়ে যেতেই পারেন,
কিন্তু ওই বাসায় গিয়ে মেয়েটা কার কাছে থাকবে? আপনি তো ব্যবসায়ের কাজে সবসময় ব্যস্ত থাকেন। তাহলে এইভাবে মেয়েটাকে বাসায় রেখে কি করে থাকবেন? আপনার টেনশন হবে না? একা একটা মেয়েকে কোথায় কি করবে, কোথায় যাবে তার ঠিক নেই। সারাদিন খেয়ে আছে কিনা না খেয়ে আছে সেটার খেয়াল রাখতে পারবেন? পারবেন না। তাহলে কি করে ভাবছেন আপনি? আমি ভেবেছি ওকে হোস্টেলে রেখে আসব। ওখানে ফ্রেন্ডের সাথে থাকলে হয়তো সবটা ভুলে যাবে, আর পড়ালেখার মধ্যে থাকলে সব কিছু ঠিক হয়ে যাবে। দেখারাপ, তোর মেয়েটা এত মেচুরি হয়নি যে বান্ধবীদের সাথে হোস্টেলে থেকে সবটা নিজেই গুছিয়ে রাখতে পারবে। ওকে এখনো খাইয়ে দিতে হয়, এখনো গোসলটা পর্যন্ত করে দিতে হয়। তাহলে ওখানে গিয়েও কি করে নিজেকে গুছিয়ে রাখবে তুই বল? ভাইয়া, একটা সময় ঠিক হয়ে যাবে। এখন থেকে ওকে সবটা গুছিয়ে নিতে হবে। আমার আদরের মেয়ে তো, ওই জন্য সবটা করে উঠতে পারে না। আমারই ভুল হয়েছে ওকে এত আদর দিয়ে রাখতে। তাতে হয়তো কিছু শিখতে পারেনি। যদি একটু কষ্ট হয় বড় হতো, তাহলে সব কিছু এতদিনে শিখে নিত। দেখারাপ, এসব বলে কোনো লাভ হবে না। পরিস্থিতির উপর কারো হাত থাকে না। তাই আমি বলি কি, তুই এক কাজ কর, ওকে যেহেতু বাসায় নিয়ে যাবি আর তোর বয়সটাও তো তত বেশি হয় নাই, তুই আরেকটা বিয়ে কর। ভাইয়ের এরকম কথাতেই সেদিন তুষির আব্বু কিছুক্ষণ চুপ করেছিল। ঈশানের আব্বু আম্মু তুষির আব্বুকে অনেক বোঝানোর পর উনি সিদ্ধান্ত নিয়েছিল দ্বিতীয়বার বিয়ে করবে, আর সেটা এক সপ্তাহের মধ্যেও করেছিল। খুব ভালো সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়েকে বউ করে এনেছিল। প্রথম একটা মাস তুষি সৎ মা ওর সাথে ভালোভাবে কথা বললেও তারপর যেন তুষি ওনার চোখের বিষ হয়ে গেল, আর এত বেশি ইগনোর করতে শুরু করেছিল, এত বেশি অবহেলা করছিল, যার জন্য তুষির জন্য ওর সৎ মা বিষ হয়ে দাঁড়ালো। ভদ্রমহিলা তুষিকে সহ্য করতে পারতো না। তুষিকে দিয়ে উনি বাসার কাজ করাতে লাগলো। তুষি যেখানে নিজ হাতে খেতে পারে না, সেখানে বাসার কাজগুলো কিভাবে করবে? তারপর শুরু হলো টর্চার। কোনো কাজ না করলেই ওর গায়ে হাত তুলতে শুরু করলো। তারপর যখন কাজে ভুল করতো, তখন আবারও ওর ওপর টর্চার করতো। এভাবেই কিছুদিন গেল। একটা মাস যেতে না যেতেই তুষির লাইফটা পুরো কষ্টে ভরে গেল। তুষি আম্মুর এমন বিহেভিয়ারের কথা আব্বুকে বলতে পারতো না, বলেই উল্টোপাল্টা বুঝিয়ে দিত। আম্মু তুষির ওপর আরও টর্চার করতো। পুরো 3টা মাসেই তুষির লাইফটা একদম লেজের গোবরের অবস্থা হয়ে গেল। ওকে প্রতিনিয়ত অত্যাচারের শিকার হতে হয়। তাই শেষ পর্যায়ে যখন তুষির আব্বুর বারবার ওর কাছ থেকে এইসব বিষয় শুনছিল, তখন ওনারও কেমন খটকা লাগে। তারপর প্রতিবেশীর থেকে বিষয়টা জানতে পারলে তুষির আব্বু অবাক হয়ে যায়, কারণ ওর বউ তার সৎ মেয়েকে এত বেশি টর্চার করে, যার জন্য মেয়েটা মাঝে মধ্যে জ্ঞান হারিয়ে ফেলে। এই বিষয়টা তুষির আব্বু আম্মুকে বললে তখন ওর আম্মু উল্টো আরও বলতে শুরু করেছিল। হ্যাঁ, এখন তো আমাকে তোমাদের ভালো লাগবে না। আমি তোমার মেয়েকে কতটা ভালোবাসি সেটা তুমিও জানো না। ও আমার সৎ মেয়ে হতে পারে, তাই বলে যে আমি ওর গায়ে হাত তুলবো, এসব তুমি ভাবতে পারলে কি করে? আমার অবাক লাগছে এইটা ভাবতে যে তুমি আমাকে এত বেশি সন্দেহ করো। আমি সন্দেহ করছি না, আমি সবটা জেনে শুনেই বলছি। আমি অনেক তোমার কথা শুনেছি, কিন্তু তুমি আমার মেয়েটাকে যে এমনভাবে গায়ে হাত তুলছো, সেটা আমার ভাবতে অবাক লাগছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমাকে ভুল বুঝবেই। এখন অন্য কাউকে মনে ধরেছে তো, ওই জন্যই তুমি আমাকে সহ্য করতে পারছো না, তাই না? আমি আজকেই বাসা থেকে চলে যাব। তুমি অন্য কাউকে বিয়ে করে নিও, সেটাই ভালো হবে। দেখো, একদম নাকা কান্না কেঁদো না। অনেক তোমার নাটক দেখেছি। তুমি যে সবটা আমাকে ভুল বোঝানোর জন্য করছো, সেটা আমার জানা হয়ে গেছে। আমি সবটা পাড়া প্রতিবেশী থেকে জেনে নিয়েছি। তুমি এতটা পাষাণ হতে পারলে কি করে? আজকে ও যদি তোমার রক্তের সম্পর্কের কেউ হতো, তাহলে তুমি ওকে এমন করে কষ্ট দিতে পারতে? আজকেই আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি ওই জন্যই তোমাকে বিয়ে করতে চাইছিলাম না। তুমি আমাকে ভুলভাল বুঝবে, আর উল্টো তুমি আমাকে এখন এমন করে কথা শোনাচ্ছ, যার জন্য মনে হচ্ছে ওকে আমি মেয়েই ভাবি না। তুমি মানুষের কথা শুনে আমাকে ভুল বুঝলে তো, ওই মানুষই তোমাকে একটা সময় বিপদে ফেলবে, দেখো। আচ্ছা ঠিক আছে, তুষি একবার বাসায় আসুক, আজকে সবটা প্রমাণ হয়ে যাবে। তোমার সাহস কি করে হয় আমার মেয়ের গায়ে হাত দেওয়ার? তোমার এই নাটক দেখতে দেখতে আমি অবস্থা হয়ে গেছি। তুমি কখন কোথায় কি করতে পারো সেটা আমার জানা আছে। একটাবার ওকে বাসায় ফিরতে দাও, তারপরে দেখো তোমার কি হেল্প করি। যদি বিষয়টা সত্যি হয় না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না।
তুষির আব্বু সেদিন কথাগুলো বলে বাসা থেকে বেরোতেই আধ ঘন্টা পর তুষি ফিরে আসে। সাথে সাথে তুষির আম্মু ওর ওপর চড়াও হয়। তারপর আসতেই কিছু বুঝে ওঠার আগেই আম্মু ওকে মারতে শুরু করে দেয়। আম্মু তুষির চুলের মুঠি ধরে ওর গালে থাপ্পড় মারছিল, আর তুষি কান্না করে ওর আম্মুকে ছেড়ে দিতে বলছিল। এর মাঝে ঈশানের আব্বু আর আম্মু এই বিষয়টা জানার পর ওদের বাসার দিকে আসছিল। ওরা এসে বাসার মধ্যে ঢুকতেই দেখে তুষির আম্মু ওকে টর্চার করছে। তারপর বাসার মধ্যে ঢুকতেই এমন কিছু দেখে ঈশানের আব্বু আম্মু অবাক হয়ে যায়। ঈশানের আম্মু গিয়ে তুষির আম্মুকে আটকে দেয় আর বলতে আরম্ভ করে, ছি ছি, এই তুমি কি করছো? বাচ্চা মেয়েটার গায়ে এভাবে হাত তুলছো? তোমার ব্যবহার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। যাবে, আর তুমি কিনা এই বাচ্চা মেয়েটার গায়ে এভাবে হাত তুলতে পারছো? আমাকে আটকাবেন না তো। আপনাদের কোনো অধিকার নেই আমাকে আটকানোর। আমি আমার মেয়ের গায়ে হাত তুলেছি, তাতে আপনাদের কি? আপনাদের সাহস কী করে হয় এইসব বিষয়ের মধ্যে আসার? আপনারাই যত নষ্টের গোড়া। ওর আব্বুর মাথাটা আপনারাই বিগড়েছেন, আমি সেটা খুব ভালো করেই জানি। এই মেয়েকে না পেটালে ও সোজা হবে না। ওর সাহস কী করে হয় ওর বাব্বুর কাছে উল্টোপাল্টা কথা বলার? তুষির আম্মু কথাগুলো বলেই যখনই আবার ওর গায়ে হাত তুলতে যাবে তখনই ঈশানের আব্বু এসে ওর হাতটা ওর আম্মুর হাতটা ধরে ফেলে। তারপর হাতটা মুচড়ে ধরে বলতে আরম্ভ করে, খবরদার আর একটা বার আমার মেয়ের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না। হয়তো ওকে জন্ম দেইনি, কিন্তু এই মেয়েটাকেও আমি মেয়ে ভাবি। তোমার সাহস কি করে হয় এরকম একটা ছোট মেয়ের গায়ে হাত তোলার? মেয়েটার অবস্থা করেছো কি দেখছো? আজকে আমি এখানে না আসলে সচক্ষে সবটা দেখতে পেতাম না। এতদিন শুধু এদিকে ওদিকে থেকে শুনেছি, আর আজকে আমার ভাইয়ের মুখ থেকে শুনতে পারলাম যে তুমি কিনা ওর আম্মু হয়ে ওর গায়ে এভাবে হাত তুলো। তুই কি মানুষ নাকি অন্য কিছু? ও মা গো, কে কোথায় আছো গো? দেখো, আমাকে মেরে ফেললো গো। এই পিচ্চি শয়তান মেয়েটা আমাকে সবার সামনে হেনস্থা করার জন্য, আমাকে সবার কাছে ছোট করার জন্য ওর চাচা চাচিকে এনেছে। একবার আজকে ওর আব্বু বাসায় ফিরুক, এর একটা বিহিতাবি করেই ছাড়বো। ওর সাহস কী করে হয় বাইরের মানুষকে ডেকে এনে এরকম করে আমাকে হেনস্থ করার? তবে শয়তান মেয়ে, তোর তো কখনোই ভালো হবে না। দেখি একবার তোকে হাতের নাগালে পাই, তোকে আমি শেষ করে ছাড়বো। ঈশানের আব্বু তুষির আম্মুর হাতটা ছেড়ে দিলেই উনি তুষির দিকে তেড়ে গেলে ঈশানের আম্মু আর রাগটাকে কন্ট্রোল করতে না পেরে তুষির আম্মুর গালে কষে দুইটা থাপ্পড় দেয় আর বলতে শুরু করে, পৃথিবীতে কিছু জীবনজন্ত জানোয়ার আছে, সেগুলোর মধ্যে যে তুই একটা, আজকে আমি বুঝতে পেরেছি। নিজের পেটের মেয়ে হলে এভাবে ওকে হাত তুলতে পারতি? শয়তান মহিলা কোথাকার! তোর সাহস কি করে হয় আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তোলার? আজকে তোকে আমি মেরেই ফেলবো। ঈশানের আম্মুর এরকম রাগী চেহারা দেখে তুষির আম্মু ভয় পেয়ে যায়। তারপর দৌড়ে রুমের দিকে চলে যায়। তারপর দরজা আটকে দিয়ে বেশ কিছুক্ষণ চুপচাপ রইল। তখন ঈশানের আম্মু গিয়ে দরজা ধাক্কা দিতেই তুষির আম্মু জড়সড় হয়ে যায়। ঈশানের আব্বু আম্মু তুষিকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। রাস্তায় যাওয়ার পথে তুষির আব্বুকে ফোন করে সবটা জানায়। তখন তুষির আব্বু চুপ করে রইল দেখে ঈশানের আব্বু বলতে আরম্ভ করে, খুব বেশি কি ঝামেলা হতো আমার বাসায় মেয়েটা থাকতে? তোকে বারবার বলেছিলাম এগুলোর দরকার নেই। কি করব? তুমি তো বিয়েটা করতে বললে, তারপর ওকে দেখারও কেউ নেই, আর সংসারের এত বড় একটা দায়িত্ব কে নেবে? ওই জন্য বিয়েটা করেছিলাম, কিন্তু কে জানতো এরকম একটা ঝামেলায় পড়তে হবে, বলো? সেটাও বুঝতে পারছি, কিন্তু কি করব? তোর কথা ভেবেও এই বিয়েটা তোকে করতে বলেছিলাম। আর কেই বা জানতো এরকম একটা বাজে মহিলা তোর কপালে আছে, যে এসেই তোর মেয়েটাকে এভাবে অত্যাচার করবে? আমারই ভুল ছিল সেদিন তোকে জোর করে মেয়েটাকে আনতে দেওয়া। যদি আমার ছেলের বউ করে রেখে দিতাম তাহলে হয়তো মেয়েটা শান্তিতে থাকতে পারতো। খারাপ লাগছে এইটা ভেবেই, মামার মেয়েটাকে কিনা তোর ওই দরজাল বউ এভাবে টর্চার করছে। তুই যদি দেখতে পারতি কিভাবে তোর মেয়ের গায়ে হাত তুলেছে, তাহলে তুই বুঝতে পারতি একটা মানুষ কতটা বাজে হলে এমন কাজ করে। আসলে এখন কি করব বলো? আর তুমি ওকে বাসায় নিয়ে যাচ্ছ, যাও, কিন্তু ওকে বেশি দিন ওইখানে রাখা যাবে না। মানুষ উল্টাপাল্টা বলতে আরম্ভ করবে, এতে তো আমার সম্মানটাই নষ্ট হবে, বলো? আর সম্মান, যেখানে তোর বউ মেয়েটাকে এভাবে টর্চার করছে, এভাবে অত্যাচারিত হতে হচ্ছে প্রতিনিয়ত, ওর উপর অমানবিক অত্যাচার করে চলছে, সেটা তোর চোখে পড়ছে না। আর তুই উল্টো বলছিস তোর সম্মানে দাগ লাগবে। তোর সম্মানে তখন দাগ লাগেনি তখন তোর মেয়েটার আর তোর ওই বউ গায়ে হাত তুলেছে। তাহলে এখন তুমি কি করতে বলো? ঈশানের আব্বুর হাত থেকে ঈশানের আম্মু ফোনটা নিয়ে তারপর বলতে আরম্ভ করে, দেখেন ভাই,
আমি এত কিছু জানতে চাই না। আমি আপনার মেয়েকে নিয়ে যাচ্ছি। ওকে আমি আমার মেয়ের মতো করে রাখবো। লোকজন কি বললো সেটা দেখার বিষয় না। আমি ঈশানকেই হোস্টেলে চলে যেতে বলবো। ও এখানে থাকবে, তাহলেই তো মানুষের উল্টোপাল্টা কিছু বলতে পারবে না। আপনি আর এসব নিয়ে ভাববেন না। পরে কি হবে সেটা দেখা যাবে। মেয়ের ভালোটা দেখার বিষয়। কে কি বললো এটা ধরে বসে থাকবেন না তো। আম্মু আব্বু কিছুক্ষণ তুষির আব্বুর সাথে কথা বলল। তুষি ঈশানের আম্মুর হাতটা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। মেয়েটাকে হয়তো অনেক টর্চার করে। আম্মু স্পষ্ট দেখতে পাচ্ছে ওর গালগুলো লাল হয়ে গেছে। আম্মুর চোখ দিয়ে অজান্তে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আম্মু ভাবতে লাগলো এই মেয়েটা ওনার কোলে আসলে হয়তো ওকে এতটা কষ্ট পেতে হতো না। মেয়েটার কপালে এতটাই কষ্ট যার জন্য ওকে ঠিকমতো খেতেও দেয় না। আব্বু আম্মুর সাথে তুষি সেদিন চলে আসে। আম্মু বাসায় এসে ঈশানকে হোস্টেলে চলে যেতে বললে ঈশান আর কিছু জিজ্ঞেস না করে চলে যায়। কিন্তু মানুষের কথা তো আর থামে না, যেটা বলার সেটাই বলতে আরম্ভ করলো। আবারও 15 দিন যেতে না যেতেই মানুষের মুখে কানাঘোষা শুরু হলো। তুহি আর ঈশানের মাঝে উল্টোপাল্টা কিছু চলছে। তো একদিন সকালে তুষির আব্বু বাসার সামনে রাস্তা দিয়ে যাচ্ছিল। এর মাঝে শুনতে পেল দুটো লোক চায়ের দোকানে দাঁড়িয়ে কথা বলছে। ওদের মধ্যে একজন বলছিল, শুনেছিস আবরাম সাহেব মেয়েকে নাকি আবার ওই বাসায় নিয়ে গেছে। বলিস কি, এত কিছুর পরেও আবার ওই মেয়েটাকেই ওখানে নিয়ে গেছে এসব উল্টোপাল্টা কাজের জন্য? উল্টাপাল্টা কাজের জন্য মানে কি বলছিস? ওই তো ওর চাচার বাড়ি, ওইখানে গেলে আবার উল্টাপাল্টা কি হবে? তুই যেটা ভাবছিস সেটা নয় রে। ওখানে গেলে কিছু হবে না, ঠিক আছে, কিন্তু ওই মেয়েটাকে ওরা রক্ষিতা করে রেখে দিয়েছে। তুই বুঝতে পারছিস না, একটা যুবতী মেয়েকে ওইখানে রেখে দিবে আর কিছুই হবে না? তুই সেটা ভাবিস কি করে? ওই বাসাতে যুবক একটা ছেলে আছে, তাহলে ওদের মাঝে কিছু হবে না তার কি গ্যারান্টি আছে বল? পটে প্রথমত তো এরকম কিছু কথা শুনেছিলাম, আর আজকেও সেটা শুনছি। তুই না বললে তো আমি বুঝতেই পারতাম না, আর বিশ্বাসও করতে পারতাম না। তবে আর বলছি কি, যদি তাই না হতো তাহলে বারবার এসে এভাবে মেয়েটাকে নিয়ে যেত নাকি? ওর বাবার টাকা পয়সা আছে, ওই জন্য মেয়েটাকে অমন করে ওদের বাসায় রেখে দিতে চাচ্ছে। তার উপরে উল্টোপাল্টা কিছু একটা করে মেয়েটার লাইফকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়ে তারপর টাকা পয়সার দাবি করবে। শেষ উপায় না পেয়ে মেয়েটাকে ছেলের সাথে বিয়ে দিতে হবে, তারপর সব সম্পত্তি নেওয়ার আশায় আরাফ সাহেবকে ওই ছেলের নামে করে দিতে হবে। দেখিস। আরাফ সাহেব লোকমুখে এরকম কথা শুনে প্রচণ্ড পরিমাণে রেগে গেল। তারপর ঝড়ের গতিতে এসে লোক দুটো শার্টের কলার ধরে বলতে আরম্ভ করলো, আর একটা বাজে কথা বললে তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। তোদের সাহস কী করে হয় আমার মেয়েকে নিয়ে এসব আজে বাজে কথা বলার? লম্পট দুশ্চরিত্র কোথাকার! তোদের কি অধিকার আছে আমার মেয়েকে নিয়ে এসব কথা বলার? তোদের তো ঘরে এইটুকু মেয়ে আছে, তাহলে তোরা কি করে পারছিস এইসব আজে বাজে চিন্তা ভাবনা করতে? ছাড়ো, আমাদেরকে ছাড়ো। তোমার কি সাহস হয় আমাদের শার্টের কলার ধরা? আর তোমার কাছে কি গ্যারান্টি আছে যে এমন কিছু হচ্ছে না? ওই যুবক যুবতী মেয়ে একই বাসায় একই ছাদের নিচে থাকে, তুমি বলতে পারবে ওদের মধ্যে কিছু নেই? তোর সাহস কি করে হয় এসব আজে বাজে কথা বলার? আমার বড় ভাইয়ের বাসায় আমার মেয়ে থাকতেই পারে, এতে অন্যের কি আছে? তোর মেয়েকে গিয়ে তোর চাচার বাসায় থাকে না? তুই এসব চিন্তা ভাবনা করতে পারিস কি করে? আসলে তোরা বাজে চরিত্রের আর বাজে মন মানসিকতার সমাজে তোদের মতোই বাজে কিছু লোক আছে দেখে আজকে সমাজের এই অধপতন। ছাড়ো আমাদের। তোমার কাছে কি প্রমাণ আছে যে তোমার মেয়ের সাথে এরকমটা হচ্ছে না? তুমি সবটা বিশ্বাস করে নিয়েছো চোখ বুঝে, কিন্তু দিন শেষে দেখবে তোমাকে এই জন্য পস্তাতে হবে। তুমি আমাদের উপর সাউট করছো তো, দুদিন পরে দেখবে এর জন্য তোমাকে পস্তাতে হবে। মেয়ে প্রেগনেন্ট হয়ে চলে আসবে, তারপর বুঝবে কত ধানে কত চাল। লোকটার মুখ থেকে এরকম বাজে কথা শুনে তুষির আব্বু আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না। সজরে লোকটার মুখে একটা ঘুষি মেরে দেয়। সাথে সাথে লোকটা পাশে পড়ে গেলে তখন চায়ের দোকান থেকে আরও কয়েকজন লোক এসে তুষির আব্বুকে আটকে দেয়। তারপর ওনাকে জোরপূর্বক বাসায় পাঠিয়ে দেয়। তুষির আব্বু বাসায় আসছিল আর ভাবছিল কি একটা পরিস্থিতির মধ্যে ওনাকে পড়তে হয়েছে। একে তো মেয়েটাকে বাসায় রাখতে পারছে না, আর দ্বিতীয়ত ভাইয়ের বাসাতে রাখলেও মানুষের মুখ থেকে এরকম আজে বাজে কথা প্রতিনিয়ত শুনতেই হচ্ছে।
এসব শোনার পর তুষির মনটা খারাপ হয়ে গেল। উনি বাসায় এসে বিষয়টা নিয়ে আফসোস করতেই ওনার স্ত্রী এই বিষয়টা নিয়ে কুমন্ত্রণা দিতে লাগলেন। তুষির আব্বু রেগে গিয়ে ওর আম্মুর সাথে বেশ কথা কাটাকাটি করলো, যার জন্য ওর আম্মু আবারও রেগে গেল। তো এভাবে একটা মাস কেটে গেল, আর লোকের কথা দিন দিন বেড়েই চলেছে। তাই আর অনেক ভেবেচিন্তে তুষির আব্বু ডিসিশন নিয়েছে মেয়ের বিয়ে দেবে, আর সেটা খুব শীঘ্রই। তাই পাত্রপক্ষ দেখতে আসবে বলে আরাফ সাহেব মেয়েকে আনার জন্য ভাইয়ের বাসায় যায়। ঈশানের আব্বু আম্মু বিষয়টা জানার পর অনেক অবাক হয়ে যায়। কিছুক্ষণ ওনার মুখের দিকে তাকিয়ে থাকতেই তখন তুষির আব্বু বলল, দেখো ভাইয়া, আমি অনেক ভেবেচিন্তে ডিসিশন নিয়েছি। এছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই। মেয়েটাকে বাসা রাখতে পারবো না, আর হোস্টেলেও দিয়ে দিতে পারবো না। তারপর তোমার বাসা রাখলে আমার সম্মানটা ধুলোর সাথে মিশিয়ে যাচ্ছে। তাই আমি অনেক ভেবে চিন্তে আমার এক বন্ধুর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছি ওর ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়ে দিব। তাই ওকে এখান থেকে নিয়ে যেতে আসছি। তোমরা আর প্লিজ আমাকে বাধা দিও না। তুই কি সবটা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছিস? সবটা বুঝে বলছিস তো? এতে আর বোঝাবুঝির কিছু নেই ভাইয়া, অনেক বুঝে নিয়েছি, অনেক ভেবেচিন্তে বলছি। দেখো, এরপর আর আমার মেয়েটাকে কথা শুনতে হবে না। স্বামীর বাসায় গিয়ে যদি একটু সুখে থাকতে পারে তাহলে সবটা ভুলে যাবে। তাই আমি চাইছি আমার মেয়েটার বিয়েটা খুব শীঘ্রই দিতে। ওর গত পরশু দিনই দেখতে আসবে তুষিকে। তোর মেয়েকে তুই নিয়ে যেতে পারিস, কিন্তু একটা কথা কি বলতো, এত পিচ্ছি মেয়ের বিয়েটা দেওয়া ঠিক হবে? তুই তো জানিস ও কিছুই বোঝে না। তারপর যদি তুই যেটা ভাবছিস সেটার উল্টোটা হয়। মানে? ভাইজান, ঈশানের আব্বু এটাই বলতে চাচ্ছে যে আপনি ভাবছেন আপনার মেয়েটার বিয়ে দিলে হয়তো শ্বশুর বাড়ি গিয়ে সুখে থাকবে, কিন্তু সেখানেও যদি কপালের সুখটা না জোটে, উল্টো যদি আপনার বাসার মতোই অত্যাচার আর টর্চারটা জোটে, তাহলে কি এসব বিষয়টাকে মেনে নিতে পারবে না? তার উপর আপনার মেয়ে কোনো কাজ ঠিক মতো করতে পারে না, খাবারটা এখনো পর্যন্ত নিজের হাতে খেতে পারে না, তাহলে এই মেয়ের বিয়ে দিবেন কি করে আপনি বলেন? তুষির আব্বু মাথা নিচু করে রইল। ঈশানের আব্বু আম্মু বেশ কিছুক্ষণ চুপ করে রইল। ভাবি, এছাড়া আর আমার হাতে কোনো উপায় নেই। আর এই মেয়েটাকে বাঁচাতে হলে আমাকে বিয়েটা দিতেই হবে। আমি এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছি যার জন্য আমার কাছে আর কোনো উপায় নেই। তোমরা আমাকে বাধা দিও না প্লিজ, আমাকে ওকে এখান থেকে নিয়ে যেতে দিন। দেখুন, অনেক হেপি থাকবে। তোর কাছে মনে হচ্ছে মেয়েটা সুখে থাকবে, কিন্তু সেখানে গিয়ে যদি স্বামীর কাছ থেকেও এমন অবহেলা পায়, তখন তুই ভালো থাকতে পারবি কিনা বল? মেয়েটাকে বাসার মতো এখানে রেখে যেতে পারবি না। শ্বশুরবাড়িতে গেলে হুটহাট করে ওকে নিয়ে আসতে পারবি না। তখন ওর জীবনটা একদম শেষ হয়ে যাবে। সেটা কি খুব ভালো হবে? যা করবি ভেবে চিন্তা কর। ভাইয়া, এখানে আর ভাবাভাবির কিছু নাই। আমি অনেক ভেবেছি, অনেক ভেবে সিদ্ধান্তটা নিয়েছি, ওর বিয়েটা দিব। তাই তোমরা আমাকে আটকাতে দিও না। আমি যেটা ভালো মনে হয়েছে সেটাই করছি। দেখো, এতে হয়তো মেয়ের ভালোটা হতে পারে। অনেক চেষ্টা করেও তুষির আব্বুকে বোঝানো গেল না। তখন ঈশানের আম্মু হুটহাট করে বলতে আরম্ভ করলো, আচ্ছা ভাইজান, আপনি যখন আপনার মেয়েকে বিয়ে দেবেন তো দিন, তাতে আপনার আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমি ভেবে দেখলাম যেহেতু আপনার মেয়েটাকে বিয়ে দিতেই চাইছেন, তাহলে আমাদের ছেলেটার সাথে দিন, আমার ছেলের বউ করেই পাঠান, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি বলছো কি তুমি এগুলো? ওগো, তুমি আরও অমত করো না, আমি তোমার ভাইটাকে বোঝাচ্ছি। ভাইয়া, তুমি প্লিজ বারণ করো না। দেখো, তুষি আমার কাছে অনেক ভালো থাকবে। তাছাড়া তুমি কি চাও না তোমার মেয়েটা আমার কাছে ভালো থাকুক? আর আমার কাছে যতদিন ধরে তোমার মেয়ে আছে, কখনো আমার মনে হয় না ওর আম্মুর অভাবটা বুঝতে পেরেছে। সেটা তুমি তোমার মেয়ের কাছ থেকেই শুনে নিও। তাই ও যদি আমার কাছে থাকে, সারা জীবন অনেক হ্যাপি থাকবে। যতদিন আমি বেঁচে থাকবো, ততদিন ওর আম্মুর অভাবটা বুঝতে পারবে না। আর আমার ছেলেটা ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। তাই একটা সময় যখন ওকে স্ত্রী হিসেবে মেনে নেবে, তখন দেখবে ওর কোনো কষ্টই থাকবে না। আর যতদিন ও ম্যাচিওর হয়ে উঠবে, ততদিনই ও আমার কাছ থেকে সবটাই শিখে নেবে। আর ততদিন ঈশান ওর কাছেও আসবে না। ঈশান ওকে এখন বনি ভাবে। আর যখন ও ম্যাচিওর হয়ে উঠবে, ততদিনই তোমার মেয়ে বুঝে যাবে স্বামী স্ত্রীর ভালোবাসাটা কেমন হয়। তাই আমি বলছি, তুমি আর অমত করো না। তাহলে তোমার মেয়েটাকে আমার ঘরের বউ করে পাঠাও, আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। কিন্তু ভাবি, আপনি কি সব বলছেন? আপনি সবটাই ভেবে বলছেন তো? এত ভাবাভাবির কি আছে শাইলা? শাইলা তো ঠিকই বলেছে। আর দেখ, তুই যদি মেয়েটাকে বিয়ে দিস,
সেখানে গিয়ে যদি ওর কপালে সেই কষ্টটাই লেখা থাকে, তুই ভালো থাকতে পারবি না? মেয়েটা তো ভালো থাকতে পারবে। তাই আমি বলি তুই ঈশানের আম্মুটাকেই মেনে নে। দেখিস তোর মেয়ে অনেক হ্যাপি থাকবে। তোর মেয়ে আর আমার ছেলের মাঝে তো আমরা কোনো তফাৎ দেখতে পাই না। তাহলে তুই মেয়েটাকে দূরে সরিয়ে দিবি কেন? ঘরের কাছেই বর থাকতে তুই সেখানে অন্যদিকে কোথাও যাবি কেন বল? ভাইয়া, আমি তোমার কাছে জীবনে কখনো কিছু চাইনি। আমি তোমার বোন হিসেবে তোমার যে মেয়েটাকে চাইছি, দয়া করে ওকে অন্য কোথাও বিয়ে দিও না। মেয়েটা অনেক ভয় পেয়ে আছে। ওর আম্মু ওর সাথে যে বিহেভ করে তাতে বাসায় যাওয়ার কথা শুনলেই মেয়েটা ভয়ে কেঁপে ওঠে। তারপর তুমি ওকে বাসায় নিয়ে যেতে আসছো, তাই বলি কি তুমি ওর বিয়েটা তুমি দিও না। আমি ওকে রাজি করাবো। তাছাড়া আমার ওপর দিয়ে কথা বলবে না। আমি ওকে বললেই সবটা বুঝে যাবে। ভাই, ভাবি, ওটা আপনার কাছে মনে হচ্ছে, কিন্তু ঈশান কখনো এসব বিষয় মানবে না। ও শুধু তুষিকে বোন হিসেবে ভালোবাসে, কখনোই তুষিকে বিয়েটা করতে চাইবে না। তাই সব বিষয় তুমি আমাকে রিকোয়েস্ট করো না প্লিজ, আমি তোমাদের কথা ফেলতে পারবো না। ওগো, তোমার ভাইকে বোঝাও না। কেন মেয়েটাকে এখান থেকে নিয়ে গেলে আমি অনেক কষ্ট পাবো। আর তুমি তো জানো আমি ওকে এখন কতটা ভালোবাসি। সবসময় ও আমার সাথে থাকে, সাথে সাথে থাকে। আর যখন আম্মু বলে ডাকে তখন আমার কাছে কতটা ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। একজন মা জানি একটা মেয়ের অভাব। ও যদি আমার কাছে থাকে তাহলে আমি মেয়ের অভাবটাই ভুলে যাই। তুমি তোমার ভাইকে একটু বোঝাও না। দেখারাপ, এত কিছু ভাবাভাবির নেই। তুই যদি আমাকে বড় ভাই মেনে থাকিস তাহলে আমার এই রিকোয়েস্টটা রাখ। ঈশানের সাথে তুষির বিয়েটা দে। দেখিস তোর মেয়ে অনেক হ্যাপি থাকবে। তুই কি চাস না তোর মেয়ে হ্যাপি থাকুক, নাকি অন্য কোথাও গিয়ে তোর চোখের আড়ালে থাকুক সেটাই তুই চাস? তুষির আব্বু বিষয়টা ভাবলো, দূরে গেলেই হয়তো মেয়েটা কষ্টেও থাকতে পারে, সেটা হয়তো উনি জানতেও পারবে না, কিন্তু এখানে চোখের সামনেই থাকবে। আর ওনার ভাই আর ভাবির কাছে যদি মেয়েটা থাকে উনি নিশ্চিন্তে চোখ বুঝতে পারবেন, আর এটা জানতে পারবেন মেয়েটা শেষ পর্যন্ত সুখে আছে। সবটা ভেবে তুষির আব্বু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, ভাইয়া, ভাবি, আমি সবটা মেনে নিলাম, কিন্তু তোমাদের ছেলে কি এসব বিষয়ে রাজি হবে? দেখো, যদি রাজি করাতে পারো তাহলে আমাকে জানিয়ে দিও। আমি খুব শীঘ্রই বিয়েটা দিয়ে দিতে চাই। এতে অন্তত মানুষের কথার হাত থেকে আমি বাঁচতে পারবো। ভাইয়া, আপনি টেনশন করবেন না। আমি খুব শীঘ্রই ঈশানকে রাজি করিয়ে নেব। আর আমি তো বললাম ঈশান আমার কথার উপর দিয়ে কখনোই কথা বলবে না। আমি ওকে যেটাই করতে বলবো ও সেটাই করবে। তুষির আব্বু সেদিন ওকে বাসায় নিয়ে যায়, আর তাতেই তুষি বেশ খানিকটা ভয় পেয়ে যায়, যার জন্য তুষির আম্মু ওর কাছে আসছিলই না। তুষি ভয়ে রুমের দরজা বন্ধ করে বসেছিল, তখন না ওর আম্মু ওকে অনেকক্ষণ ডাকাডাকি করলো। তুষি আরও ভয় পেয়ে যায়, তারপর জড়সড়ো হয়ে যায়। সেই রাতে তুষির আম্মুকে ওর আব্বু বিষয়টা বললে উনি প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর তুষির বিয়ে দেবে না বলে। দুজনের মাঝে অনেক কথা কাটাকাটি হয়, তারপরও তুষির আব্বু কোনো কথাই শুনল না। উনি জানেন ওনার বউ এরপর কি করতে চাইছে, হয়তো তুষিকে দিয়ে বাসার সব কাজ করাবে আর উনি পায়ের উপর পা তুলে খাবে। আর বাবা হয়ে মেয়ের এরকম কষ্টটা উনি সহ্য করতে পারবেন না, তাই সব দিকটা বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে রাতে আব্বু আম্মু ঈশানকে ফোন করে বাসায় আসতে বললে পরদিন ঈশান একেবারে জন্য বাসায় চলে আসে। তারপর আম্মু আব্বুর রুমে আসতেই দেখতে পায় তুষি আম্মুর কোলে শুয়ে আছে। তখন ঈশান এসে ওদের সামনে দাঁড়াতেই আম্মু বলে, আব্বু, আম্মু, তোমরা আমাকে এত জরুরিভাবে ডেকে পাঠালে যে? কোনো সমস্যা হয়েছে? কেন, কোনো সমস্যা হয়নি, কিন্তু তোমার আম্মু আর আমি মিলে অনেক বড় একটা ডিসিশন নিয়েছি। এখন তোমার কথাগুলো শুনতে হবে। তাই তুমি এখানে চুপচাপ করে বসো, আর যতক্ষণ অবধি আমাদের কথা বলা শেষ না হবে ততক্ষণ তুমি কথাগুলো শুনবে। কোনো রিকোয়েস্ট করবে বা কোনো কথা বলতে পারবে না। আব্বু, তুমি এটা কি বলো? আমি কখনো তোমাদের কথার অবদ্ধ হয়েছে না? তোমাদের কথায় কোনোভাবে রিয়াক্ট করেছে? তোমরা যেটা বলেছ আমি সেটাই শুনেছি। তাহলে কিভাবে ভাবতে পারলে যে আমি রিয়াক্ট করব? হ্যাঁ, সেটা হয়তো করনি, কিন্তু বিষয়টা এখন অন্যরকম। তাই তুমি বুঝো, তোমার আম্মু তোমাকে যেগুলো বলে সেগুলো শোনো। এবার ঈশান আব্বু আম্মুর সামনে বসতেই আম্মু ওকে সেই প্রথম দিনের ঘটনাটা থেকে সব বলল। তুষির আম্মু ওকে কিভাবে টর্চার করে আর কিসের মধ্যে দিয়ে ওকে যেতে হচ্ছে, আর আব্বু আম্মু তুষির সাথে ওর বিয়েটা ঠিক করে ফেলেছে। সব কিছু জানার পর ঈশান বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলতে আরম্ভ করলো, আম্মু, তোমরা এগুলো কি বলছো? ও তো এখন অনেক ছোট আর বিয়ের কিছুই বোঝে না। ওর মাঝে কোনো ম্যাচুরিটি নেই।
তাহলে বিয়ে নিয়ে কি চিন্তা ভাবনা থাকবে ওর মাঝে? তুমি বুঝতে পারছো না, ও সংসার জিনিসটা বোঝেই না। তার উপর নিজের কাজগুলো ঠিকমতো করতে পারে না। সে মেয়েটার সাথে তোমরা আমাকে বিয়ে দিতে চাইছো। দেখো আব্বু, বিষয়টা এখন অন্যরকম হয়ে গেছে। তোমাকে এখানে সংসার করতে কেউ বলেনি। তুমি শুধু ওকে বিয়ে করে আমার মেয়ে করে রেখে দিবে। আর এখনও হয়তো ম্যাচিও নয়, কিন্তু দুদিন পরে ঠিকই হয়ে যাবে। আর বিয়েটা শুধু তোমাদের স্বামী স্ত্রী হওয়ার জন্য দেওয়া হচ্ছে না, ওকে একটা বাজে পরিস্থিতির মুখ থেকে উদ্ধার করার জন্য আমি ওর সাথে তোমার বিয়েটা দিতে চাইছি। তার উপর মানুষ যা শুরু করেছে তাতে বেশি দিন ওকে এখানে রাখাটা সম্ভব হবে না। আমি অনেক ভেবে চিন্তে ডিসিশন নিয়েছি। তুষির সাথে তোমার বিয়ে এখন তুমি যেটা বলার বলতে পারো। আম্মু, তুমি বুঝতে পারছো না, ও অনেক ছোট। এই বয়সে ওকে বিয়ে দিবে, আরও কিছু বলছে না। তাহলে কি করে ওর সাথে সংসার করবো আমি? দেখো, তোমাকে সংসার করতে কেউ বলেনি। মেয়েটাকে এরকম বাজে পরিস্থিতির মুখ থেকে তুমি উদ্ধার করবে। অনেক সময় আমাদের অনেক কিছুই না জেনে বুঝে করতে হয়, না ভেবেই করতে হয়, আর সেটার মধ্যে এটাও একটা। আর তুমি তুষির পরিস্থিতি জানো, তার উপর ওর আম্মু নেই। মেয়েটা দিনের পর দিন এভাবে অত্যাচারিত হচ্ছে ওর সাথে আম্মুর কাছে। তার উপর আবার লোকের মুখে থেকে এরকম কথা দিনের পর দিন উঠে যাচ্ছে। সেটার বদ্ধ করতে হলে তোমাকে বিয়েটা করতে হবে, আর না হলে ওর আব্বু ওর বিয়েটা অন্য কোথাও দিয়ে দিবে। এখন তুমি বলো কি করবে? ওকে বিয়ে করবে, নাকি ওর বিয়েটা অন্য কোথাও দিয়ে দেওয়া হবে? সেটা কি খুব ভালো হবে? দেখো আব্বু, আমি তুষির আব্বুকে কথা দিয়েছি, ওকে মেয়ে করে আমার কাছে রেখে দিয়ে দেব। তাছাড়া ওকে এখন আমার কাছ থেকে দূরে সরানোটা সম্ভব না। আমি ওকে অনেক ভালোবাসি, সেটা তুমি নিজের চোখে দেখেছো। মামুরা মেয়েটাকে আমি কিছুতেই দূরে সরিয়ে দিতে পারবো না। তাতে আমি রাতে ঘুমাতে পারবো না। ওকে আমি তোমার থেকে অনেক আলাদা করে দেখি না। আমি ভাবি আমার দুইটা ছেলে মেয়ে, এর ওই জন্য আমি চাই না ওকে দূরে সরিয়ে দিতে। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি। আম্মু, ওকে তো তুমি এমনিতেই রেখে দিতে পারো। ও তো আমার চাচাতো বোন। তাহলে ওকে এখানে রেখে দিলে কি সমস্যা বলো? এত কিছু তো তোমাদের বুঝিয়ে দিতে হবে না। তোমরা তো আমার থেকে ভালো বোঝো। তাহলে আমাকে এসব বলে দিতে হবে কেন? তোমরা তো ওকে এখানে এমনিতেই রেখে দিতে পারো। হ্যাঁ, আমরা এখানে এমনিতে রেখে দিতে পারতাম, কিন্তু মানুষের কথা শুনতে শুনতে না কান দুটো পচে গেছে। সেদিন এই বিষয়টা নিয়ে তো এলাকার কয়েকটা লোকের সাথে ঝামেলা করেছে, মারপিট পর্যন্ত করেছে। মানুষের মুখটা ততদিন তুমি বন্ধ করে রাখতে পারবে বলো? তুমি পারবে মানুষকে এমন বিষয় থেকে বিরত রাখতে? কখনোই না। উল্টো নিজেদেরই খারাপ লাগবে। তাই তোমার আম্মু যেটা বলেছে সেটা মেনে নাও। দেখো, তোমার আর একটা ভাইও নেই যার সাথে তুষির বিয়েটা দিব। তাই বিয়েটা তোমাকেই করতে হবে। এখন তুমি কি বলো? দেখো আব্বু, আমি তোমার হাতে কোনো কিছু চাইনি, তোমার কাছে কখনো কোনো কিছু চাইনি, আজকে চাইছি। আমার মেয়েটাকে আমার কাছে রাখার মতো তুমি শুধু বিয়েটা করে নাও। ওর সাথে তোমার থাকতে হবে না, ও আমার কাছেই থাকবে। তুমি দরকারে ওই বিয়েটা করে হোস্টেলে চলে যাও। তোমার সমস্যা তো এটাই যে মানুষ তোমাকে বলবে তুমি একটা পিচ্চি মেয়েকে বিয়ে করেছো, তার উপর যে কিনা তোমার চাচাতো বোন। না আম্মু, আমি ওটা বলিনি। এখন তো কথাই হচ্ছে চাচাতো ভাই বোনের বিয়ে, কিন্তু ও তো কিছুই বোঝে না। তাহলে সংসারটা ওর দ্বারা সম্ভব হবে কিভাবে? যে কারণ নিজে এখন কিছু করতে পারে না, তাহলে তুমি ওগুলো কি করে বলছো? দেখাবো, এখন পরিস্থিতিটাই এমন। এখন যদি তুমি ওকে বিয়ে না করো, তাহলে কিন্তু মেয়েটা আমার কাছ থেকে অনেক দূরে চলে যাবে, আর আমি অনেক বেশি কষ্ট পাবো। সেটা কি তুমি সহ্য করতে পারবে বলো? আব্বু আম্মু বেশ কিছুক্ষণ ঈশানকে বোঝালো আর রিকোয়েস্ট করলো। ঈশান আর কোনো উপায় না পেয়ে পিচ্ছিটাকে বিয়ে করতেই রাজি হয়ে গেল। তার দুদিন পরেই ঘরোয়াভাবে ওদের বিয়েটা হলো। বিয়ের দিন তুষিকে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। তুষির কয়েকটা বান্ধবী আর নানু ওকে বুঝিয়ে দিয়েছিল বিয়ের পর বর ওর সাথে কি করবে, বর বউকে কীভাবে ভালোবাসে সবটা বুঝিয়ে দিয়েছিল। আমাদের সমাজে যেমনটা হয় ঠিক তেমনইভাবে তুষিকে বুঝিয়ে দেওয়া হয়েছিল। তারপর রাতে যখন ঈশান বাসর ঘরে আসে, তখন তুষি ভাবে ঈশান ওকে আদর করবে, যার জন্য তুষি ওর গা থেকে শাড়িটা খুলে ফেলে। তারপর ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। তো ঈশান বুঝতে পেরেছে তুষিকে এই কথাগুলো সবাই বুঝিয়ে দিয়েছে, না হলে পিচ্ছিটা এগুলো বলতো না। ঈশান বেশ কিছুক্ষণ চুপ করে আছে, আর তুষি ওর বুকে মুখ গুজে দিয়ে ওকে জাপটে জড়িয়ে ধরে রেখেছে। আচ্ছা, একটা সময় ঈশানের মনে হতে লাগলো অনেকটা সময় পেরিয়ে গেছে দুজন দুজনকে জড়িয়ে ধরে রেখেছে। এই কয়েকটা দিন যাবৎ তুষির পড়ালেখাটাও ঠিক তেমনভাবে হচ্ছে না। তাই ঈশান ওকে ছাড়িয়ে নিয়ে বলতে আরম্ভ করলো, আচ্ছা পিচ্ছি, আমি যদি তোমার কাছে কিছু চাই,
তোমাকে কিছু বলি, তুমি সেটা রাখবে তো? হ্যাঁ, রাখবো। তুমি তো আমার বর। আম্মু বলে দিয়েছে এখন থেকে তোমার সব কথা শুনতে হবে। তাছাড়া তুমি তো আমাকে ভালোবাসো, তাই না বলো? যদি না শুনি তাহলে তো তুমি কষ্ট পাবে। আর আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও। তুমি তো আমায় অনেক ভালোবাসো। এই তো আমার মিষ্টি বউটা সব বুঝে গেছে। আমি খুব করে চাই তুমি পড়ালেখাটা কন্টিনিউ করো। আর এখন থেকে তো তোমার বাসায় যেতে হবে না। তোমার কোনো ভয় নেই। তোমার যা দরকার, যা কিছু প্রয়োজন, তুমি শুধু একবার আমাকে বলবে। আর আমি বউটাকে অনেক ভালোবাসি বলো। সে কিছু চাইলে আমার বউয়ের আবদারগুলো পূরণ করার মতো সামর্থ্য আমার কাছে আছে। তাই আমার পেছনে কিছু লাগলে আমাকে বলবে। আর যদি কিছু জানার হয় তুমি সেটা আমাকে জিজ্ঞেস করবে। হুটহাট করে সবার সামনে না বলে আব্বু আমার সামনে উল্টাপাল্টা বলে রুমে এসে কিংবা একা কোনো জায়গায় বলবে, যেন এগুলো বাইরের লোকজন জানতে না পারে। কেন এগুলো বাইরের লোক জানতে পারলে কি সমস্যা? তুমি কি এগুলো বলতে চাও না, নাকি এগুলো বলে সবাই বাজে বলবে বলো তো? না, আমি সেটা বলিনি। কিন্তু তুমি হঠাৎ করে মাঝে মধ্যে এমন এমন জায়গায় এসব কথা বলে ফেলো, যার জন্য অনেক লজ্জায় পড়তে হয়। ওই জন্য এই বিষয়টা বললাম। তাই তোমাকে যেটা বলেছে সেটাই করবে। আর শোনো, পড়ালেখাটা এখন থেকে ঠিক মতো করবে, কেমন? কেন লেখাপড়াটা করতে হবে কেন? আমার তো বিয়ে হয়ে গেছে। এখন আর লেখাপড়া করে কি করব? তাছাড়া কয়েকদিন পরে তোমাকে বাচ্চা সামলাতে হবে। তাহলে পড়ালেখা করব কি জন্য? আমার বউটা দেখে অনেক বড় হয়ে গেছে, সব কিছুই বুঝে যাচ্ছে যে কদিন পরে তাকে বাচ্চা সামলাতে হবে। বুঝবো না, এগুলো তো স্বাভাবিক, তাই না বলো? আর নানু আমাকে বলে দিয়েছিল যে বিয়ের পর খুব শীঘ্রই বেবি আসে। ওই জন্যই তো আমি তোমাকে আদর করতে বলছিলাম। আর তুমি তো জানো আমার বেবি কত পছন্দ। কিন্তু তুমি তো নিজে একটা বাচ্চা, তাহলে বাচ্চা সামলাবি কি করে? তুমি বুঝতে পারো না বাচ্চা সামলাতে হলে আগে নিজেকে বড় হতে হয়? হ্যাঁ, তুমি আমাকে এমন করে বলতে পারলে আমি পিচ্ছি, আমি বাচ্চা? বাজে ছেলে, পচা ছেলে। তুমি সেই থেকে আমাকে শুধু পিচ্ছি আর বাচ্চা বলে যাচ্ছ। থাকবো না আমি তোমার সাথে, এক্ষুনি বাসায় চলে যাব। তুমি খালি আমায় এইভাবে কথা শোনাও আর এসব উল্টাপাল্টা কথা বলো। তুমি একটাবার আমাকে আদর করেই দেখো না আমি পিচ্ছি কিনা। দেখো আমি তোমার সাথে রেসপন্স করব, আর তুমি কিনা আমাকে বারবার খালি পিচ্ছি বলো। ও মা, তাই? আমার পিচ্ছি বউটা দেখিয়ে অনেক কিছু শিখে গেছে। ফাজিল পোলা, আবার আমায় পিচ্ছি বলো। দাঁড়াও, দেখাচ্ছি তোমার মজা। তুষি ঈশানের বুকে কিলঘুষি মারতে লাগলো। তখন ঈশান ওকে আলতো করে জড়িয়ে ধরতেই তুষিও ওকে জড়িয়ে ধরল। তখন ঈশান বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব কথা শুনবো, কিন্তু তোমাকে আমার কথাটা রাখতে হবে। দেখো, তোমার বিয়ে হয়ে গেছে সেটা ঠিক, তাই বলেছে পড়ালেখাটা বাদ দিয়ে দিতে হবে, একবারে লাঠি উঠে যাবে তেমনটা কিন্তু নয়। বাচ্চা কাচ্চা মানুষ করতে গেলেও তো পড়ালেখাটা শিখতে হবে, তাই না বলো? আর তুমি সবেমাত্র ক্লাস 9-এ পড়ো। এখনই যদি পড়ালেখাটা বাদ দিয়ে দাও তাহলে বাচ্চা কাচ্চা মানুষ করবে কি করে? ওদেরকে কি পড়াশোনা শেখাতে হবে না? ঈশানের এরকম ধারা কথা দিত তুষি ঈশানকে ছেড়ে দিল আর বলতে লাগলো, ঠিকই তো, তুমি তো ঠিকই বলেছো। আমি তো এই বিষয়টা ভেবেই দেখিনি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে লেখাপড়া করব আমি। তাহলে তো আমাকে আর বকা দিতে পারবে না তুমি। আমি চকলেট আইসক্রিম যেটা চাইবো তুমি আমায় তাই এনে দেবে, কেমন? আর যদি আদর দিতে বলি তাহলে আদরও দিবে। আরে বাবা হ্যাঁ, দিয়ে দেব, কিন্তু এরকম ভাবে আদর দেব না যেটা দিলে তোমার আমার একটা বেবি চলে আসবে। তো এরকম করে আদর তখনই দেব যখন তুমি অনেক বড় হয়ে যাবে, যখন সবটা সহ্য করে নিতে পারবে, কেমন? কেন এখন দিলে সহ্য করতে পারবো না কেন? কিভাবে বলো তো? তোমাকে আমি এটাই বোঝাতে চাইছি যে আদর করলে তো পিচ্চিরা ব্যথা পায়। তুমি কি ব্যথাটা সহ্য করতে পারো? সামান্য কষ্টই তো তুমি সহ্য করতে পারো না, তাহলে এত বেশি ব্যথা তুমি কি করে সহ্য করবে? সত্যি কি ব্যথা? আরে বাবা, তুমি কি বিশ্বাস করছো না আমার কথা? আচ্ছা তাহলে থাক, দরকার নেই। আমার অমন আদর লাগবে না। যে যেখানে ব্যথা লাগে, যখন ব্যথা লাগবে না তখন দিও, কেমন? আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো, কেমন? কেন তুমি ঘুমোবে না? হ্যাঁ, আমি তো ঘুমাবো, অবশ্যই ঘুমাবো। তাহলে আমাকে রেখে কোথায় যাচ্ছ? তুমি জানো না আমার একা ঘুমোতে ভয় লাগে। প্লিজ যেও না আমায় রেখে। আমি একা রুমে থাকতে পারবো না। এই জন্যই তো সবসময় বড় আম্মুর কাছে থাকতাম, আর তুমি এখন এইভাবে আমায় একা রেখে চলে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার বড় আম্মুকে ডেকে দিই। তোমার আম্মু এখানে থাক আর আমি পাশের রুমে গিয়ে শুয়ে পড়ি। এই না, এমনটা করো না। বড় আম্মু বলেছে বিয়ের পর থেকে তুমি নাকি আমার সাথে থাকবে, সবসময় সাথে রাখবে আমায়। তাহলে কেন বড় আম্মুকে ডাকতে হবে? তাছাড়া তুমি তো আমার বর। তুমি থাকতে বড় আম্মুকে কেন আসতে হবে? আমি জানি বিয়ের পর বউয়ের সাথে বর থাকে, তাহলে তুমি কেন থাকতে পারবে না? আচ্ছা বাবা, থাকবো, কিন্তু উল্টা বলে কিছু আবদার করতে পারবে না, সেটা আমি দিব না, সত্যি চলে যাব।
না না, উল্টাপাল্টা কিছু চাইবো না, শুধু তোমার বুকে মাথা রেখে একটু জড়িয়ে ধরে ঘুমাবো। সেটাও কি দিবে না বলো? কেন জড়িয়ে ধরে ঘুমোতে হবে কেন? এমনিতে ঘুমোতে পারো না নাকি? না মানে, আসলে আমি তো খুব ভয় পাই, ওই জন্যই তো একা রুমে থাকতে রাতে ভয় লাগে আমার। হয় আব্বু আমায় ঘুম পাড়িয়ে দিত, না হলে আমি কোলবালিশ জড়িয়ে ঘুমাতাম। যতক্ষণ না ঘুম আসতো ততক্ষণ আব্বু আমার রুমে থেকে যেত। তার উপর এ বাসায় আসার পর থেকে বড় আম্মু তো আমায় ঘুম পাড়িয়ে দিয়েছে, আমি বড় আম্মুকে জড়িয়ে ধরে ঘুমাতাম। আম্মু বলেছে এখন থেকে তুমি এভাবে ঘুমোবে, তাহলে আমার ভয় লাগবে না। তুমি কি সেটুকুও করবে না? প্লিজ তুমি এমন করো না, আমার অনেক ভয় লাগবে। তাই? আচ্ছা ঠিক আছে, কিন্তু উল্টা বলে কিছু যদি চাও আর ওইসব কথা আবারও বলো, তাহলে আমি প্রচণ্ড পরিমাণে রেগে যাব আর তোমাকে রেখে হোস্টেলে চলে যাব। সেটা কি ভালো হবে? এই না, তুমি আমায় যেভাবে চলতে বলবে, আমি যা করতে বলবে আমি সেটাই করব। তারপরে তুমি যেও না প্লিজ, আমার না প্রচণ্ড পরিমাণ ভয় লাগে একা থাকতে। ওই জন্যই তো সবসময় আম্মুর পাশে থাকি, আর যতবারই ওই আম্মুর কথা মনে পড়ে ততবারই খারাপ লাগে আমার। তার উপরে আম্মু আমাকে কত মেরেছে তুমি জানো সেটা? ওনার কথা ভাবলেই তো আমার ভয় লাগে, মনে হয় এই বুঝি এসে আমায় মারবে আবার। আমি সব সময় তোমার পাশেই থাকতে চাই, তুমি কি আমায় সেটুকুও রাখবে না বলো? আমি না তোমার বউ, তুমি আমায় ভালোবাসো না বলো? পিচ্ছিটার কথায় ঈশান ওর কপালে একটা ভালোবাসার স্পর্শ দিতেই ওর মুখটা লজ্জায় লাল হয়ে গেল। ঈশান আর দেরি না করে বিছানায় শুয়ে পড়ল, তারপর তুষির দিকে হাত বাড়িয়ে দিল। সাথে সাথে তুষি একটু মুচকি হেসে ওর কাছে গিয়ে ওর পাশে শুয়ে পড়ে, তারপর ওর বুকে মাথা রেখে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। ঈশান ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বারবার ভাবছে এই পিচ্ছি মেয়েটা যে কবে বড় হবে, সংসার করতে শিখবে আর নিজে থেকে বলবে ও ঈশানের ভালোবাসাটা বুঝে গেছে। এখন তুষির লাইফে ঈশানের খুব বেশি প্রয়োজন। সেদিন দুজনেই মিলেমিশে একাকার হয়ে যাবে। ঈশান হয়তো সেদিনই ওকে ভালোবেসে নিজের সাথে জড়িয়ে নেবে। অন্যদিকে তুষির ঘুম আসে না, ও শুধু ঈশানের বুকে মুখ গুজে দিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। একটা সময় ঈশান বুঝতে পারল পিছিটা ঘুমোয়নি, তখন ও বলল, এই তুমি ঘুমাচ্ছ না কেন? তোমাকে বলছি না ঘুমোতে? ঘুম আসছে না তো। সবাই বলেছিল বাসরাতে তুমি আমায় আদর করবে, তার তো ছিটে ফোটাও করলে না, উল্টো আমাকে এরকম ভাবে বুঝিয়ে দিলে যার জন্য আমার ঘুমই আসছে না। তুমি যে কবে উম, সবার কথা মতো চলবে বলো তো? কবে আমাদের একটা বেবি হবে? আমার না বেবিটাকে নিয়ে খেলবো আমি, সেটাও তুমি বললে না। তার উপর না আদর করলে, তাহলে ঘুমাবো কি করে? আমি তো ভেবেছিলাম উম, অন্যরকম হবে আজকের রাতটা। আমার পিচ্ছি বউটা দেখে অনেক পেকে গেছে। আচ্ছা ঠিক আছে, আদর করে দিব, কিন্তু এগুলো রোজ চাইবে না, কেমন? ঈশানের কথাতে তুষি আগ্রহের দৃষ্টিতে ওর দিকে তাকাতেই ঈশান আলতো করে কপালে একটা ঠোঁটে স্পর্শ দিল। সাথে সাথে তুষি কেঁপে উঠল আর চোখ জোড়া বন্ধ করে নিয়ে ঈশানের পাঞ্জাবির কলারটা শক্ত করে খামছে ধরল। পেছিটার ঠোঁট জোড়া কাঁপছে, এমন কিছু দেখে ঈশান আর নিজেকে ধরে রাখতে পারল না। ঈশান কিছু বুঝে ওঠার আগে তুষি ঈশানের ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া লাগিয়ে দিল। 5 মিনিট ওভাবেই থাকার পর একটা সময় ঈশান তুষিকে ছেড়ে দিল। তুষিও লজ্জা পেয়ে ওর বুকে মুখ লুকানো, তখন ঈশান ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, ঘুমিয়ে পড়ো, তুমি আদর চেয়েছিলে, দিয়েছি, এখন ঘুমিয়ে পড়ো। আরেকটা কথা বলবো না কিন্তু। ঈশান কথাটা বলতেই তুষি মুখ তুলে ড্যাব ড্যাব করে ওর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে একটু মুচকি হেসে লজ্জা পেয়ে বলতে লাগলো, ঘুমোতে পারি, কিন্তু একটা শর্তে। এইভাবেই আদর করতে হবে আমায় রোজ, তাহলেই আমি ঘুমোবো। প্রত্যেকদিন একটা করে হলেও এই ভালোবাসাটুকু আমায় দিতে হবে, না হলে ঘুমোবো না। এখন তোমায় জ্বালিয়ে মারবো। দিতেই হবে? হ্যাঁ হ্যাঁ, হবেই দিতে, অবশ্যই দিতে। আচ্ছা বাবা, দিব। এখন পাগলামি করো না, ঘুমিয়ে পড়ো। রোজ একটা করে আদর দিব, কিন্তু তোমাকে আমার কথাটা শুনতে হবে, পড়ালেখাটা মনোযোগ দিতে হবে, আর ভদ্র মেয়ে হয়ে থাকতে হবে। যখন যেটা আবদার করবে আমার কাছে করবে। আব্বু আম্মুকে এমন কোনো কথা বলবে না যার জন্য আমাকে লজ্জায় পড়তে হয়। এখন কথা না বলে ঘুমাও। তুষি ঈশানের বুকে মুখ গুজে দিয়ে ওকে জড়িয়ে ধরে রাখলো। ঈশান ওর মাথায় হাত বুলোতে লাগলো আর ভাবতে লাগলো, এই মেয়েটাকে নিয়ে খুব শীঘ্রই ওর নতুন জীবন শুরু হতে যাচ্ছে। হয়তো না চাইতেও একটা সময় ওরা দুজন মিলেমিশে একাকার হয়ে যাবে। তুষিও ঈশানের ভালোবাসাটা খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারবে। সেদিন হয়তো নিজে থেকে এসেই ভালোবাসাটার আবদার করে বসবে। তো ভালো থাক ভালোবাসা। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমার এক
একলা আকাশে থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শেষের ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন, আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন। ঘর ভরা দুপুর আমার একলা থাকার সুর, রোদ গাইতো আমি ভাবতাম তুমি কোথায় কত দূর। আমার বেসুর গিটার সুর বেঁধেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি হেসে, শুধু তোমায় ভালোবেসে। অলস মেঘেল মন আমার আবছা ঘরের কোণ, চেরাই তো ছুতে চাইতো তুমি আসবে আর কখন। শ্রান্ত ঘুঘুর ডাক ধুলো মাখা বইতাক, যেন বলছে বলে চলছে থাক অপেক্ষাতে থাক। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে।